এই বইটায় রয়েছে কলকাতার ইতিহাস হয়ে যাওয়া এমন অনেক খুঁটিনাটি যা আমরা আজকে অনেকেই জানি না। আর মজার কথা হচ্ছে এটা কোনো ইতিহাস বই নয়, ইনফ্যাক্ট এটা কোনো ঐতিহাসিকের লেখাও নয়। কিন্তু এই বইটাতেই, অথবা বলা ভালো এই বইগুলোতেই কিন্তু রয়েছে কলকাতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের ফার্স্ট হ্যান্ড এবং গ্রাউন্ড লেভেলের খুঁটিনাটি বিবরণ। সময়টা 1861, অর্থাৎ সিপাহী বিদ্রোহের পর কোম্পানির হাত থেকে ভারতের শাসন সবেমাত্র দিয়েছে রানী ভিক্টোরিয়ার হাতে, আর এদিকে ইয়ং বেঙ্গলের দামাল ছেলেরা দাপিয়ে বেড়াচ্ছে। আর ঠিক এই সময়ই কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম নিচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ সন্তান রবি। ঠিক এমনই এক যুগসন্ধিক্ষণে বাংলায় লেখা হলো এমন কয়েকটি লেখা যা কিনা সদ্য জন্ম নেওয়া বাংলা গদ্য সাহিত্যের খোল নলচে পর্যন্ত পাল্টে দিল। সে সময় এমন লেখার কথা কেউ ভাবতেই পারতো না। বিদ্যাসাগর মশাইকে বাদ দিলে, যেখানে তখন ফর্মালি বাংলা গদ্য সাহিত্যের জন্মই ঠিক করে হয়নি, সেখানেই জোড়াসাঁকোর সিংহি বাড়ির ছেলে বাবু কালীপ্রসন্ন একেবারে চলিত কথ্য বাংলায় লিখে ফেললেন এমন এক লেখা যার নাম কিনা নকশা। এই নকশার মূল উদ্দেশ্য ছিল তথাকথিত কলকাতার বড়লোক বাবুদের কাছা খুলে দেওয়া, অর্থাৎ তাদের প্রতি অপার বিদ্রুপ বর্ষণ ও নাম নিয়ে বা না নিয়ে তাদের নানা কুকীর্তি ফাঁস করা। আর ছদ্মনামে লিখে কালীপ্রসন্ন এই গদ্যের নাম দিলেন হুতম প্যাঁচার নকশা। এই সিরিজের প্রথম লেখাটি ছিল আসলে একটি 16 পাতার চটি বই, নাম চড়ক। এটি অসম্ভব জনপ্রিয় হওয়ায় তিনি এরপর আরো অনেকগুলো লেখা সিরিজ হিসেবে লিখে একসঙ্গে বের করেন হুতম প্যাঁচার নকশা শিরোনামে। বলা বাহুল্য, এই বইতে কলকাতার তৎকালীন বহু নামী ও দামি মানুষকে এমন খোঁচা দেওয়া হয়েছিল যে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। তাই তারা অনেকেই নিজেরা বা তাদের কোনো মোসাহেবদের দিয়ে লেখালেন ও প্রকাশ করলেন হুতমের খোঁচার পাল্টা খোঁচা। এই উত্তর বা খোঁচাগুলো আলাদা আলাদা পুস্তিকা হিসেবে এরপর বেরোতে থাকে তারপর বেশ কয়েক বছর ধরে। এই নিছক হাস্যরস করেই শুরু করা নকশা প্রকাশের ফলে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো। এক, বাংলায় চলিত ও কথ্য ভাষায় গদ্য লেখার পথ শুরু থেকেই একেবারে সুগম হয়ে উঠল, যার ফলে বাংলা ভাষায় গদ্য সাহিত্য ভারতীয় অন্যান্য যে কোনো আঞ্চলিক ভাষার থেকে অনেকখানি এগিয়ে গেল। আর অন্যদিকে কলকাতা তথা বাঙালি মনের অনেক খুঁটিনাটি জিনিস একেবারে ফার্স্ট হ্যান্ডে নথিভুক্ত হয়ে গেল একেবারে ইতিহাসের পাতায়, যা কোনো ইনস্টিটিউশনাল ঐতিহাসিক আজকের দিনে মাথা খুঁড়েও খুঁজে পেতেন না। হুতমের এই নকশা অরুণ নাগের টিকা সমেত প্রকাশিত এবং সংরক্ষিত হলেও তার জবাবি পুস্তিকাগুলো অনেকগুলোই কিন্তু আজ কালের স্রোতে হারিয়ে গেছে। কিন্তু রিসেন্টলি আখর কথা থেকে প্রকাশিত এই বইটা আমি খুঁজে পেলাম কৌশিক মজুমদারের টিকা সমেত। টেকচাঁদ ঠাকুরের ছেলের লেখা এই বইটিও কিন্তু হুতমের একটি জবাবি পুস্তিকা। আর মজার ব্যাপার হলো, এই বইগুলো এবং এর সঙ্গে আরো কিছু রিলেটেড বইপত্র ঘেঁটে আমি পেয়েছি 19 শতকের কলকাতার অলিগলির এমন অনেক অজানা ইতিহাস যা কিন্তু রীতিমতো চমক লাগাতে বাধ্য। পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করুন, আর আপনার ইতিহাস প্রিয় বন্ধুদের এই রিলটা ফরওয়ার্ড করতে ভুলবেন না।